হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের থার্ড চ্যাপ্টারের নাম আছে পদার্থ, গঠন ও ধর্ম, অর্থাৎ ম্যাটার, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ। এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই চ্যাপ্টার যথেষ্ট বড়, একটি ভিডিওতে হবে না। তবে শুরুটা করা যাক। এরকম বিষয়টি আছে, ধরো তোমরা লক্ষ্য করে দেখবে বাড়িতে যে কেউ যদি সূচের যদি মাথাটা ভেঙে যায়, ভোঁতা সূচ দিয়ে যদি খাতা সেলাই করার চেষ্টা করো, দেখবে সেই সূচ দিয়ে খাতা সেলাই করতে পারছো না। কিন্তু সূচের মাথা যখন একদম সুচলো থাকে তখন বেশ সুন্দর সেই খাতা ভেদ করে এপার থেকে ওপার যেতে পারে। আর একটি বিষয় লক্ষ্য রাখবে, যদি কোথাও রেল লাইনের ধারে কেউ এমনি খালি পায়ে হেঁটে দেখো, যদি খুব ধারালো মাথার পাথর থাকে তাহলে পায়ে খুব ব্যথা লাগে। আর কতগুলো পাথর আছে একটু ভোঁতা টাইপের, সেগুলোর উপর দিয়ে হাঁটলে পায়ে ব্যথা লাগে না। তো এই বিষয়গুলো কেন হয়? বা ধরো সবজি কাটার যে চাকু আছে, চাকুর দুই দিক দিয়ে কিন্তু সবজি কাটা যায় না, নিশ্চয়ই খেয়াল করে দেখেছো। যে দিকটায় ধার আছে, আমরা ধার বলি, মানে খুব চোখা, সেই দিকটা দিয়ে আমরা সবজি খুব ইজিলি কাটতে পারি। তোমরা উল্টো দিক দিয়ে ট্রাই করবে, কাটবে, কিন্তু অত ইজিলি কাটা যাবে না। এই বিষয়গুলো কেন আসলো সেই নিয়ে আমাদের শুরু। তো এখানে চাপ এবং ঘাত, এই দুটো বিষয় আসবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমি আজকে আলোচনা করব চাপ এবং ঘাত, তারপরে বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, তারপরে সাইফনের কাজ, ব্যারোমিটারের কাজ, ব্যারোমিটার দিয়ে আমরা কিভাবে ওয়েদার ফোরকাস্টিং করতে পারি, তো জলের সমুচ্চশীলতা। তো আপাতত ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি। তো চলো এবার খাতার মধ্যে কিছু চিত্রের সাহায্যে এবং কতগুলো ক্যালকুলেশন আছে সেই নিয়ে এই চ্যাপ্টারের শুরুতে তোমাদের প্রথম একটি বিষয় শিখতে হবে, সেটি হলো প্রবাহী কাকে বলে। প্রবাহীকে বলা হয়, ইংলিশে বলে ফ্লুইড। তো প্রবাহী সহজ কথা হচ্ছে, যে পদার্থ প্রবাহিত হয় মানে ফ্লো করে তাকেই বলে ফ্লুইড। কিন্তু সংজ্ঞা হিসাবে আমি বলবো যে যেসব পদার্থ ব্র্যাকেটে মুক্ত অবস্থায় প্রবাহিত হতে পারে তাদেরকেই প্রবাহী বলে। তোমাদের বইয়ে মুক্ত অবস্থায় বলা নেই, কেন মুক্ত অবস্থায় বলছি। প্রবাহী বলতে দুই পদার্থ তো তোমরা জানো 3 রকম, কঠিন, তরল ও গ্যাসীয়। কঠিন পদার্থকে আমি যদি একটি ইটের টুকরো এখানে ফেলে দিই, সেই ইটের টুকরোর পদার্থের কণাগুলো কিন্তু প্রবাহিত হয় না, অথচ এখানে 1 গ্লাস জল ঢেলে দিলে গড়িয়ে যাবে, মানে প্রবাহিত হবে। আর গ্যাসীয় পদার্থ তো প্রবাহিত হয় জানোই, তারা কখনোই থেমে থাকে না। তো তরল বা গ্যাসীয়কে যদি আমি আবদ্ধ পাত্রে রাখি তাহলে কিন্তু প্রবাহিত হয় না। সেই জন্যই আমি এই একটি কথা এখানে যুক্ত করেছি যে যেসব পদার্থ মুক্ত অবস্থায় প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় প্রবাহী। তো প্রবাহী যখন কোনো পাত্রে রাখা হয় যেটা আবদ্ধ অবস্থায়, যেহেতু ওর প্রবাহ হওয়ার একটা নেচার আছে, তাই প্রবাহী পাত্রের গায়ে লম্বভাবে, সে তলদেশে হোক আর মানে পাত্রের দেয়ালে হোক, লম্বভাবে সর্বদাই বল প্রয়োগ করে। এই যে পাত্রের দেয়ালে আবদ্ধ প্রবাহী যে লম্বভাবে বল প্রয়োগ করে, কথাটি মাথায় রাখবে, লম্বভাবে, তির্যকভাবে নয়। এই লম্বভাবে যে বল প্রয়োগ করে, সমস্ত দেয়ালের মধ্যে যে বলটা প্রয়োগ করে তাকেই বলা হয় ঘাত, বা যাকে আমরা ইংরেজিতে বলি থ্রাস্ট। তাহলে এখান থেকে আমাদের প্রথম কনসেপ্ট আসলো ঘাত বা থ্রাস্ট। তা ঘাত বা থ্রাস্ট কিছুই না, প্রবাহী পাত্রের দেয়ালে যে বল প্রয়োগ করে সেই বলকেই বলছি আমরা ঘাত বা থ্রাস্ট। এবার সেই পাত্রের দেয়ালে যদি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করবে তাকে বলবো আমরা চাপ। তার মানে কি হলো? চাপ হচ্ছে এক ধরনের ঘাত যখন ওই ক্ষেত্রফল হবে 1 বর্গ একক। সে সেন্টিমিটার হলে 1 বর্গ সেন্টিমিটার, মিটার হলে 1 বর্গ মিটার। তাহলে একক ক্ষেত্রফলের উপর যে ঘাত প্রযুক্ত হয় তাকেই আমরা বলবো চাপ। এবার দেখো সমীকরণের আকারে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। ধরো কোনো একটি ক্ষেত্রফল কোনো একটি দেয়ালে তরল বল প্রয়োগ করছে, প্রযুক্ত বল যাকে আমরা ঘাত বলি,
সেই দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে এ, আর প্রযুক্ত বল টোটাল বল হচ্ছে এফ। তাহলে যদি আমরা চাপ বলি, তাহলে চাপ ইকুয়াল টু একক ক্ষেত্রফল, যেহেতু টোটাল যে বল প্রযুক্ত হলো বাই ক্ষেত্রফল এ, অর্থাৎ পি ইকুয়াল টু এফ বাই এ। মাথায় রাখবে এখানে পি হচ্ছে চাপ, এফ মানে হচ্ছে প্রযুক্ত বল বা ঘাত, এ মানে হচ্ছে ক্ষেত্রফল। তোমরা যদি বজ্রগুণন করো এখানে, তাহলে পি ইন্টু এ ইকুয়াল টু এফ হবে। অর্থাৎ এখানে তোমরা বলতে পারো এফ মানে, আবারও বলছি, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে কি, এফ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু এ। তাহলে অন্যভাবে আমরা বলতে পারি ঘাত ইকুয়াল টু চাপ ইন্টু ক্ষেত্রফল। এবার তোমরা লক্ষ্য রাখো, এই সমীকরণে যদি এফকে অপরিবর্তিত রাখি, তোমরা মাথায় রাখবে, যদিও তোমাদের ভেদ এখনও শেখানো হয়নি, ক্লাস 10-এ আছে, তবুও বলি, কোনো সমীকরণে একটি বিষয় যদি অপরিবর্তিত থাকে, তাহলে অপর বিষয়গুলি নিজেদের মধ্যে একটি সম্পর্কে থাকে, হয় সরল সম্পর্কে অথবা ব্যস্ত সম্পর্কে। তো বাঁদিকেরটা উপরে, ডান দিকেরটা নিচে, তাই আমরা এখানে বলবো ব্যস্ত সম্পর্কে। তার মানে প্রযুক্ত বল বা ঘাত যদি অপরিবর্তিত থাকে, চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। কথাটি বাংলায় যদি ক্লিয়ার বলি, এই দাঁড়ায় যে কোনো বস্তুর যদি ক্ষেত্রফল বেশি হয়, সেক্ষেত্রে চাপ কিন্তু কম হবে, আর ক্ষেত্রফল যদি কম হয় চাপ বেশি হবে। তাই সুচল পাথর, তার মাথার ক্ষেত্রফল কম, তাই সেই পাথর পায়ে চাপ বেশি প্রয়োগ করে, তাই সেই পাথরের ক্ষেত্রে ব্যথা বেশি লাগে। ছুরি, কাঁচি বা চাকুর ক্ষেত্রে, যেটা দিয়ে সবজি কাটা হয়, বা বটির মুখটা যদি খুব ধারালো করা হয়, তাহলে তার ক্ষেত্রফল খুব কম হয়, সুতরাং সেই অংশটি বেশি চাপ প্রয়োগ করবে। ক্ষেত্রফল কম, এই দুজন বিপরীতধর্মী। ক্ষেত্রফল কম হওয়া মানে চাপ বেশি প্রয়োগ করবে, সুতরাং ইজিলি সবজি কাটবে। এই হলো বিষয়গুলো। তার মানে আমরা ফাইনালি পেলাম পি ভ্যারিজাস 1/a। এবারে এই চাপের একক সম্পর্কে একটু আলোচনা করি। চাপের একক, তো চাপের সূত্র আমরা কি পেলাম? চাপের সূত্র পেলাম পি ইকুয়াল টু এফ বাই এ। তোমরা একক নির্ধারণ করবে এভাবে, সিজিএস পদ্ধতিতে যদি চাপের একক আমি বের করি, তাহলে আমাকে উপরে এফের একক অর্থাৎ বলের একক, আর নিচে কি দিতে হবে আমাকে? ক্ষেত্রফলের একক অর্থাৎ বলের একক বাই ক্ষেত্রফলের একক। তো বলের একক তোমরা আগে শিখেছো ডাইন, ক্ষেত্রফলের একক সিজিএস বলছি, কিন্তু ক্ষেত্রফলের একক কি? বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে চাপের একক কী আসলো? ডাইন ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -2। তোমরা তো জানোই যে এখনকার দিনে ডাইন প্রতি সেন্টিমিটার স্কোয়ার না বলে ডাইন ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -2 বলাটা ভালো। এবার এটাই যদি এসআই পদ্ধতি হয়, ডাইনের জায়গায় কী হবে? নিউটন। তোমরা বলের একক এসআই পদ্ধতিতে জেনে থাকবে যে এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, এবং ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার বা মিটার স্কোয়ার, তাই নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। এই কথাটিকে সংক্ষেপে বলা হয় পিএ, মানে পাস্কেল। একজন বিজ্ঞানী আছেন, তরলের চাপ সংক্রান্ত উনি সূত্র দিয়েছেন, আমরা আলোচনায় আসব। তার নাম অনুসারে এই নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কেল বলা হয়। এটা আমরা চাপের একক বলছি। সাইড বাই সাইড আমি ঘাতের কথা বলি। যদি ঘাতের একক বলি, তাহলে তোমরা শুধু ঘাত হচ্ছে এই এফ, অর্থাৎ সেখানে ক্ষেত্রফল থাকবে না। তাহলে ক্ষেত্রফল যদি বাদ দিই, তাহলে ঘাতের একক সিজিএসে হচ্ছে কি, যেটা বলের একক সেটাই ঘাতের একক, তাহলে হচ্ছে কি ডাইন, আর এসআইতে ঘাতের একক কি হবে? নিউটন। এবার দেখি মাত্রীয় সংকেত কি হবে। তো স্বভাবতই আমরা আগের সমীকরণ থেকে বুঝছি যে চাপের মাত্রীয় সংকেত মানে কি, তাহলে ঘাতের বা বলের মাত্রীয় সংকেত ডিভাইডেড বাই এরিয়া বা ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত। মাত্রীয় সংকেতকে ইংরেজিতে বলা হয় ডাইমেনশনাল ইকুয়েশন বা ডাইমেনশনাল সিম্বল। তো মাত্রীয় সংকেত ইকুয়াল টু বলের মাত্রীয় সংকেত বাই ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত। তোমরা বলের মাত্রীয় সংকেত নিশ্চয়ই পড়েছো, এম ইন্টু এল ইন্টু টি টু দি পাওয়ার -2, আর নিচে ক্ষেত্রফলের একক কি? এল টু দি পাওয়ার 2। এখানে এল টু দি পাওয়ার 1 আছে, এখানে 2 আছে, তো এই এল স্কোয়ার যদি আমরা উপরে নিই, তাহলে 1 - 2 অর্থাৎ -1 হবে। উপরে একটি এল, নিচে দুটি এল, তাহলে এল টু দি পাওয়ার -1। তাহলে ফাইনালি কে পেলাম? যে চাপের মাত্রীয় সংকেত এম এল টু দি পাওয়ার -1, আর কি আছে? টি টু দি পাওয়ার -2। তো এই ব্যাপারটা তোমরা মাত্রীয় সংকেত, এই ফাইনালি এটিকে ভালো করে ডাইমেনশন অফ প্রেশার। চাপ মানে এখানে বারবার মনে রাখবে ডাইমেনশন অফ প্রেশার।
এবারে তোমাদের তরলের ভেতরে কোনো একটি বিন্দুতে চাপ কি করে নির্ধারণ করা হয় তার একটা ক্যালকুলেশন আমি দেখাচ্ছি। এখন প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, প্রবাহী বলতে আমরা এখানে তরল অর্থাৎ লিকুইডের কথাই আমরা আলোচনা করে নিই। একই রকম হিসাব হবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও। ধরো ওই বিকারে জল আছে, এই বিকারে দেখতে পাচ্ছ তোমরা এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত জল আছে। তলদেশে না নিয়ে ধরো এই বিন্দুতে এম বিন্দু, ছবিতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এম বিন্দু, এম বিন্দুতে আমরা তরলের চাপ নির্ণয় করতে চাই। তো সবার আগে আমরা ঘাত নির্ণয় করব। ঘাতকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই তো চাপ চলে আসে। ধরো যে তরল নিয়ে আমরা এখানে আলোচনা করছি তার ঘনত্ব ডি, ঘনত্ব হচ্ছে, ঘনত্ব মানে ডেনসিটি ডি, আর আমাদের তরলের উপরিতল থেকে ওই এম বিন্দু যেখানে আছে তার উচ্চতা বা গভীরতা, এখানে বলবো আমরা গভীরতা ডেপথ ইকুয়াল টু এইচ, আর এম বিন্দুর চারিদিকে একটি নির্দিষ্ট ক্ষেত্রফল বা এরিয়া, ক্ষেত্রফল বা এরিয়াকে এ ধরলাম। তাই এই ক্ষেত্রফল বিশিষ্ট চোঙাকৃতি, দেখো এখান থেকে আলাদা করে একটু ডিপ কালার করা আছে, একটা চোঙাকৃতি অংশ আছে। তোমরা চোঙের আয়তন বা চোঙের সম্পর্কিত তোমরা অঙ্ক এখনও করনি, ক্লাস 10-এ আছে, তবু আমি এখানে একটু বলে দিচ্ছি। তো সেই এম বিন্দুতে যে ঘাত, সেই ঘাত হচ্ছে এই চোঙাকৃতি যে তরল আছে সেই তরলের ওজনটাই হলো তার ঘাত। কারণ এই ওজনটাই লম্বভাবে এম বিন্দুর উপর বল প্রয়োগ করে, সেই বলটাই হলো ঘাত। তাহলে সেই তার মানে আমার এম বিন্দুতে যে ঘাত বা বল, প্রযুক্ত বল বা ফোর্স বা ঘাত বা থ্রাস্ট ইকুয়াল টু কী হবে, এইচ উচ্চতা বিশিষ্ট এই চোঙের ওজন। তা এই চোঙের ওজনটা কিভাবে আমরা নির্ণয় করব? চোঙের ওজনের নিয়ম, চোঙের আগে আয়তন, তারপরে আমরা তাকে ঘনত্ব দিয়ে গুণ করব আর অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করব। তা আয়তনের সূত্র হচ্ছে ক্ষেত্রফল, এর ভূমির ক্ষেত্রফল আমি ধরেছি এ, ইন্টু এর উচ্চতা, এটা হলো আয়তন, ইন্টু যে তরল আমরা নিয়েছি তার ঘনত্ব। কারণ তোমরা বুঝতেই পারো, আমরা যদি জল নেই একরকম ওজন হবে, সেখানে যদি গ্লিসারিন নেই আর এক রকম হবে, সেখানে যদি আমরা পারদ নেই আরও ওজন বাড়বে। তাই ঘনত্বটা এখানে একটা ব্যাপার, তাই ঘনত্ব দিয়ে গুণ করলাম, ইন্টু ওজন ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ গুণ করতে হয়। তাহলে আমরা পেলাম যে এম বিন্দুতে এ ক্ষেত্রফল বিশিষ্ট অঞ্চলে যে ঘাত ইকুয়াল টু এ এইচ ডিজি। এবার যদি আমরা চাপ বের করতে চাই, চাপ মানে প্রেশার, তো তোমরা জানো এফ বাই এ। তো আমি এখানে এফের জায়গায় এই মানটি বসালাম, এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি, আর তাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলাম, তাহলে চাপ আসবে, এ এ কাটলো, তাহলে কি পেলাম, এইচ ডি জি। তাহলে মনে রাখবে তরলের অভ্যন্তরে যে কোনো জায়গায় কোনো বিন্দুতে চাপ ইকুয়াল টু এইচ ডি জি, আর যদি এ ক্ষেত্রফলযুক্ত এলাকার ঘাত বের করি তখন হবে এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি। তার মানে ওভারঅল আমি পেলাম কি, পেলাম পি ইকুয়াল টু পেলাম এইচ ডি জি। তো কোনো নির্দিষ্ট স্থান যদি বলি আমরা, তখন জি তো কি ধ্রুবক, অভিকর্ষজ ত্বরণ ধ্রুবক। বা সরাসরি তোমরা কতগুলো বিষয় লক্ষ্য করো যে পি ভ্যারিজাস এইচ, এটা সমানুপাতিক চিহ্ন বলা হয়, আগেও বলেছি। এখানে কোনো রাশি 1/, মানে নিচে নেই, তাই এরা সবাই পি এর সঙ্গে সমানুপাতিক। তাহলে পি ভ্যারিজাস এইচ, পি ভ্যারিজাস অনুরূপে কী হবে, পি ভ্যারিজাস ডি, অনুরূপে পি ভ্যারিজাস জি। এবার যদি জি ধ্রুবক কোনো নির্দিষ্ট স্থানে হয়, জি ধ্রুবক, সেক্ষেত্রে চাপ দুটো বিষয়ের উপর নির্ভর করবে, উচ্চতা এবং তরলের ঘনত্ব। সঙ্গে সঙ্গে যদি স্থান পরিবর্তিত হয় তাহলে অভিকর্ষজ ত্বরণের উপরও নির্ভর করবে। তাহলে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, প্রথম কথা, গভীরতা যত বাড়বে চাপ তত বাড়বে। এই বিষয়টি সম্পর্কে এক্ষুনি একটা উদাহরণ বলছি আমি। আর হচ্ছে কি, তরলের ঘনত্ব যত বাড়বে ওই বিন্দুতে চাপ তত বেশি হবে। আর হচ্ছে কি, কোনো স্থানের অভিকর্ষজ ত্বরণের মান যত বেশি হবে চাপ তত বেশি হবে। এই প্রসঙ্গক্রমে বলি, শিলিগুড়িতে যদি কোনো বিন্দুতে তরলের এইরকম পরীক্ষা করি,
সেই বিন্দুতে যে চাপ হবে সমস্ত বিষয় যদি অপরিবর্তিত থাকে, শিলিগুড়িতে মাপলে কোনো বিন্দুতে যে চাপ হবে, দার্জিলিংয়ে মাপলে চাপ কম হবে, কারণ দার্জিলিংয়ে অভিকর্ষজ ত্বরণের মান কম। সেই বিষয়টি তোমরা আরও এর আগে পড়েছ। তো এই বিষয়টি ছাড়লাম, এখন আসি এই দুটো বিষয়ের উপর। প্রথম বিষয়ের একটি উদাহরণ বলি, যে জলের যে বাঁধ দেওয়া হয় নদীর পাড়ে, বা ধরো জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে জলের বাঁধ দেয়, বাঁধ তোমরা লক্ষ্য করবে যে বাঁধের নিচের দিকটা মোটা থাকে, উপরের দিকটা অপেক্ষাকৃত সরু থাকে বা পাতলা থাকে। নিচের দিকে কেন বাঁধ মোটা দেওয়া হয়, আমি একটি চিত্র তোমাদের বই থেকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে, ভালো সুবিধা হবে। ছবিতে দেখতে পাচ্ছ যে একটি নদী বাঁধ দেখানো আছে। নদী বাঁধের এই দিকটা সোজা আছে, এই দিকে দেখো আস্তে আস্তে চওড়া করা হয়েছে নিচের দিকে। কারণ কি, জল যদি এই অবধি থাকে, তাহলে প্রথম যে অ্যারো চিহ্ন দেখছো সেখানে জলের গভীরতা কম, পরেরটি আরও বেশি, আরও বেশি, আরও বেশি, তলদেশে আরও বেশি হবে। তো এক্ষুনি তো তোমরা শিখলে যে কী ছিল, পি ভ্যারিজাস এইচ ছিল। এইচ মানে এখানে জলের গভীরতা। তো যত নিচের দিকে যাচ্ছি আমরা, গভীরতা বাড়ছে, তার মানে সেখানে চাপ বেশি হবে, তাই বাঁধের দেখো নিচের দিকটা বেশি মোটা করা হয়। তাহলে এবারে এই কারণটি বুঝতে পারলে। এই প্রসঙ্গে বলি, যারা ডুবুরি যারা কোনো কারণে মনে করে জলের অনেক গভীরে যেতে হয়, তাহলে শুধু তারা যদি ন্যাকেড শরীরে, মানে এমনি সুইমিং ড্রেস পরে যদি জলের গভীরে যাওয়ার চেষ্টা করে, তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। কারণ জলের যত গভীরতা বাড়বে, চাপ তত বাড়বে, সেই চাপ তার শরীরের উপর চারিদিক থেকে বল প্রয়োগ করবে। চাপের অন্য ধর্মের ক্ষেত্রে, এই ধর্মগুলি যে বলছি তাছাড়াও আরেকটি ধর্ম আছে, যে জলের কোনো এক বিন্দুতে সব দিকে চাপ সমানভাবে দেয়, উপর থেকে, নিচ থেকে, পাশের থেকে। এই ধরনের একটি পরীক্ষা তোমাদের ক্লাস 8-এও আছে, যাই হোক সেটা আমি পরে বলছি। তো সেই ডুবুরির যে আলাদা ড্রেস, সেই ড্রেস না পরে জলের অনেক গভীরে চলে যায়, তাহলে চারিদিক থেকে এতটা চাপ আসবে, তার লাংস এবং হার্টের উপর বল প্রযুক্ত হবে, তার নিঃশ্বাস নেওয়া মুশকিল হবে এবং তার মৃত্যু হয়ে যেতে পারে। সেই জন্য তারা উপযুক্ত প্রোটেকশান নিয়ে তাদের ড্রেস নিয়েই জলের নিচে নামে। এটা হলো প্র্যাকটিস, যাদের আস্তে আস্তে করে তারা অন্য কথা, কিন্তু নর্মালি তারা উপযুক্ত প্রোটেকশান নেয়। তাহলে বাঁধের তলদেশ এরকম মোটা করার কারণ কি, নিশ্চয়ই তোমরা ব্যাখ্যাটি বুঝলে। এবার আসি, তরল যে চাপ দেয় তার বিভিন্ন পয়েন্টগুলো কি কি, সেই আলোচনায় আসছি। এবার তরলের চাপের প্রকৃতি 1, 2, 3, 4, 5টি পয়েন্ট আছে। আমি এক এক করে বলছি। প্রথম পয়েন্ট অলরেডি আমি ডিসকাস করেছি। 2 নম্বর পয়েন্ট আমরা এখানে পেয়েছি পি ভ্যারিজাস জি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের ওপর চাপ নির্ভর করে। ধরো কোনো স্থানে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমরা নিশ্চয়ই জানো অনেক স্থানে অভিকর্ষজ ত্বরণ নেই। যেখানে অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষ বল নেই, সেই স্থানে তরলের চাপ তাহলে কী হবে, শূন্য হবে। এবার হচ্ছে তরলের কোনো এক গভীরতায় একটি নির্দিষ্ট পয়েন্টে সব দিক থেকে তরল চাপ দেয়, সেখানে ঊর্ধ্বচাপ আছে, নিম্নচাপ আছে এবং পার্শ্বচাপ আছে। আর তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে, কোনো অনুভূমিক তলের যে কোনো বিন্দুতে, এই যে আমি ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ বললাম, সব দিক থেকে চাপের পরিমাণ কিন্তু সমান। অর্থাৎ ধরো কোনো একটি পাত্রে, এখানে বিষয়টি বলে দিই, কোনো একটি পাত্রে এখানে তরল আছে, আমি যদি এই বিন্দুতে চাপ মাপি, এই দিক থেকে যে চাপ হবে, এই দিক থেকেও চাপ একই হবে, উপর থেকেও চাপ একই হবে, নিচ থেকেও চাপ এক হবে। এই প্রসঙ্গে বলি, তাহলে অনুরূপভাবে কোনো তরলের কোনো একটি অনুভূমিক তলে 3টে বিন্দু আছে, ধরো এ বি সি, এ বি সি। যেহেতু এই 3টি বিন্দু অনুভূমিক তলে আছে, তাই কিন্তু 3টি বিন্দুতেই চাপের পরিমাণ কিন্তু সমান হবে। এবং এই বিষয়টি ভালো করে মাথায় রাখবে, কেন সমান হবে। এবং এই সমানের উপর ভিত্তি করে একটি ধর্ম আছে তরলের, তাকে বলা হয় সমোচ্চশীলতা ধর্ম। আমি সেই ধর্মের আলোচনায় আসছি। তার আগে এখানে 5ম নম্বর পয়েন্ট, যেটা সাধারণত এই সকল বইয়ে নেই, এইটি হলো পাস্কেলের সূত্র। পাস্কেলের সূত্র কি, কোনো স্থির তরলে, কোনো আবদ্ধ পাত্রে স্থির তরলে যদি চাপ প্রযুক্ত করা যায়, সেই চাপ চারিদিকে সমানভাবে, সমান হারে সঞ্চালিত হয় এবং পাত্রের দেয়ালে গিয়ে লম্বভাবে প্রযুক্ত হয়। একটি আমি ছোট্ট চিত্রের সাহায্যে এটি বলার চেষ্টা করছি। সেই চিত্রটি কীরকম, ধরো
এই ধরনের একটি রাবারের বল আছে এবং রাবারের বলে কয়েকটি জায়গায়, আমি 3টি দিয়ে দেখাচ্ছি, কয়েকটি জায়গায় পিস্টন লাগানো আছে। এর ভেতরে তরল আছে। আমি যদি এখানে পাস ডাইন বল প্রয়োগ করি, মানে এই বলটা নিচের দিকে আমি এই আবদ্ধ তরলে, স্থির তরলে পাস ডাইন বল প্রযুক্ত করলাম। এই পাস ডাইন বল এই তরলের মধ্যে সব দিকে সমান হারে সঞ্চালিত হবে এবং প্রত্যেকটা জায়গায় পাত্রের দেয়ালে লম্বভাবে প্রযুক্ত হবে। তাহলে এই পাস ডাইন বল এখানেও এসে প্রযুক্ত হবে। এখানে যে প্রযুক্ত হবে, তো এর ক্ষেত্রফল যদি 1 বর্গ সেন্টিমিটার হয় আর এর ক্ষেত্রফল যদি কথার কথা 5 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে সমান হারে, অর্থাৎ এই পিস্টনের উপর বল প্রযুক্ত হবে কিন্তু 5 গুণন 5 এত ডাইন। কেন 5 গুণন 5 করলাম? 1 বর্গ সেন্টিমিটারের উপর যদি 5 ডাইন বল প্রযুক্ত হয়, তাহলে 5 বর্গ সেন্টিমিটারের উপর সমান হারে বলেছি, তাই 5 দিয়ে গুণ হবে, অর্থাৎ এখানে কিন্তু 25 ডাইন বল প্রযুক্ত হবে। এটি যদি কথার কথা এটি আছে 10 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এই পিস্টনের উপর এইভাবে লম্বভাবে, এইরকম এখানে লম্বভাবে, এখানেও লম্বভাবে বল প্রযুক্ত হবে কতটা? তো যে 10 গুণন 1 বর্গ সেন্টিমিটারের উপর যেহেতু 5 ডাইন, এখানে 10 গুণন 5 অর্থাৎ 50 ডাইন বল প্রযুক্ত হবে। যাই হোক, ফিজিক্সে এই আলোচনাগুলো আরও কতগুলো মজার কথা আছে। শুধু এই সূত্রটাকে বলা হয় বিজ্ঞানী পাস্কেলের সূত্র এবং এই নাম অনুসারে তখন পাস্কেল কথাটি ব্যবহৃত হয়েছে। এই সূত্রটাকে কাজে লাগিয়ে হাইড্রোলিক ব্রেক যেটাকে বলে, গাড়িতে হাইড্রোলিক ব্রেক আছে, আমি বেশি ডিসকাশনে যাচ্ছি না। এছাড়া পাটের যে গোডাউন বা ধরো বস্তা, যেখানে বিভিন্ন ধরনের প্যাকেটকে টাইট করতে হয়, শক্ত করে বাঁধতে হয়, সেখানে এই রকম হাইড্রোলিক যন্ত্রের সাহায্যে সেই জিনিসগুলোকে বাঁধা হয়। যাই হোক, এই বিষয়টি গেল। এবার আমরা আসি বায়ুমণ্ডলীয় চাপ। এবার বায়ুমণ্ডলীয় চাপ বলতে গেলে একটি কথা বলতে হয়, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে আমাদের বায়ুমণ্ডলের স্তর ভূপৃষ্ঠ থেকে কতটা উপরে পর্যন্ত বিস্তৃত? মোটামুটি 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে নিচের থেকে যত উপরে ওঠা যায়, বায়ুর ঘনত্ব তত কমতে থাকে। ঘনত্ব মানে ডেনসিটি কম হওয়া মানে সেখানে বায়ুর চাপটাও কম হবে। এবার বায়ুর মধ্যে কি কি পদার্থ থাকে? মোটামুটি বায়ুর মধ্যে, মোটামুটি বলছি, অনেক কিছুই থাকে। মোটামুটি হচ্ছে 77% নাইট্রোজেন থাকে, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। আর অক্সিজেন থাকে কত? অক্সিজেন থাকে 20.6 বলে, ধরো 21% বলতে পারো। এটা থাকবে অক্সিজেন, এবং আরও অনেক কিছু গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে, সেগুলোর মোটামুটি ধরা হয় 2%। তাছাড়া বালিকণা, ধূলিকণা ইত্যাদি অনেক কিছুই থাকে। এই হলো বায়ুর অন্যান্য গ্যাস, এই হলো বায়ুর উপাদান। তো বায়ুমণ্ডলীয় চাপটা কী জিনিস? বায়ুর যেহেতু একটা ঘনত্ব আছে, তাহলে বায়ু আমাদের উপর, শরীরের উপর বা যে কোনো বস্তুর উপর তার ওজন দ্বারা একটা বল প্রয়োগ করে। এটাকেই বলা হচ্ছে বায়ু দ্বারা প্রযুক্ত ঘাত। এবার একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল যে কোনো একটা নির্দিষ্ট স্থানে, কোনো বিন্দুর চারিদিকে, ধরো এই স্থানে একটি বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর এই যে বায়ুস্তর লম্বভাবে যে ওজনটা ক্রিয়া করে বা যে বল প্রযুক্ত করে, তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। এটি হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে। এবার এই প্রসঙ্গে চলে আসে তোমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এবং ফিজিক্সে বিভিন্ন সময় তোমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের কথা শুনে থাকবে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি? যে কোনো স্থানের চাপ তো প্রমাণ হতে পারে না, এটা একটা নির্দিষ্ট চাপ। সেটার জন্য করা হয় কি, সংজ্ঞাটাকে এইভাবে ধরা হয়েছে, গড় সমুদ্রপৃষ্ঠেরও উচ্চতা কম বেশি হয়, সেই জন্য এটা অ্যাভারেজ নেওয়া হয়েছে। অ্যাভারেজ সি লেভেল বা গড় সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশ দ্রাঘিমাংশ ভূগোলের ব্যাপার তোমরা ভালো জানবে। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার উপর চাপ নির্ভর করে। 76 সেন্টিমিটার পারস্তম্ভের যে চাপ, পারস্তম্ভের চাপ বলতে তার যা ওজন, তাকেই বলা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আরেকবার রিপিট করছি, ভালো করে শুনে নেবে, এবং পারলে তোমরা তো অবশ্যই মেইন পয়েন্টগুলো ভিডিও দেখে দেখে খাতায় লিখে নেবে। আবার বলছি, গড় সমুদ্রপৃষ্ঠে মানে অ্যাভারেজ সি লেভেলে 45 ডিগ্রি অক্ষাংশ মানে ল্যাটিচিউডে
0°C টেম্পারেচারে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে বলা হচ্ছে কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এই 76 সেন্টিমিটার কথাটি আসলে একটি কথা অবশ্যই আসে, সেটা হচ্ছে টরিসেলির পরীক্ষা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, এবং ক্লাস 8-এ ছিল সম্ভবত বা 7-এ টরিসেলির শূন্যস্থান বা টরিসেলির যে পরীক্ষা সেই পরীক্ষাটি কিন্তু আরেকবার দেখে নেবে। সেই পরীক্ষায় আমরা দেখেছি নলের মধ্যে পারস্তম্ভ মোটামুটি বায়ুর চাপে 76 সেন্টিমিটার পর্যন্ত দাঁড়িয়ে থাকে। যদি এই জায়গাগুলোতে নেওয়া হয় তাহলে পারস্তম্ভ 76 সেন্টিমিটারে দাঁড়িয়ে থাকে। এই 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপটাই হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের ক্যালকুলেশনে আসি। 45 ডিগ্রি অক্ষাংশে 0°C উষ্ণতায় জি মানে অভিকর্ষজ ত্বরণের মান 980.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর পারদের ঘনত্ব 13.596 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, আর উচ্চতা আমাদের কত 76 সেন্টিমিটার। তাহলে প্রমাণ বায়ুচাপ পি এর মান কি HDG, আগের ফর্মুলা ইউজ করলাম। এইচ মানে কত আমাদের 76, ডি মানে কত 13.596, জি মানে কত 980.6। তাহলে আমরা এটা সব সিজিএসে মানগুলো বসিয়েছি, এককটি কী হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই পদগুলোকে গুণ করলে তোমরা পাবে 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো এখানে সাধারণত তোমাদের বইয়ে এত লম্বা পদ না নিয়ে 1.013 এইটুকুই ব্যবহার করা হয়। তোমরা এটা বললেও চলবে, এক্সাক্ট বলতে পারলে বলবে। আবার বলছি 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবারে একটা সম্পর্ক তোমাদের মধ্যে বলে দিয়েছি যে এই ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারকে যদি নিউটনে তোমরা কনভার্ট করো, তোমরা ডাইন আর নিউটনের সম্পর্ক পড়ে থাকবে। সেন্টিমিটার স্কোয়ারকে যদি মিটার স্কোয়ারে কনভার্ট করো তোমরা, তাহলে এই মান পাবে কি 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে কী বলে পাস্কেল। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ পাস্কেলে কত হচ্ছে 1.013। আমি এখানে 25 লিখিনি, কারণ সাধারণত সেটি বলা হয় না। 1.013 ইন্টু 10⁵ পাস্কেল। এখানে একটি সম্পর্ক তোমরা খেয়াল রাখবে যে 1 পাস্কেল ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সেই হিসাবটা এখানে দেখো 10⁶ ছিল, এবার লিখেছি 10⁵। তাহলে এই সম্পর্কটিও মাথায় রাখবে, আর এই বায়ুমণ্ডলীয় চাপের মানটিও মাথায় রাখবে। এবার হচ্ছে এই বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য ব্যারোমিটার যন্ত্র ইউজ করা হয়। তা তোমরা টরিসেলির পরীক্ষায় শুনে থাকবে যে টরিসেলির যে পরীক্ষা, সেই পরীক্ষা দ্বারা সূক্ষ্মভাবে বায়ুমণ্ডলীয় চাপ মাপা সম্ভব নয়। তবে সেই পরীক্ষার নীতি ব্যবহার করে একটি উন্নত মানের ব্যারোমিটার এখন প্রচলিত আছে, তার নাম কিন্তু 14 ব্যারোমিটার। তা ব্যারোমিটারের গঠন সম্পর্কে তোমাদের বিশেষ আলোচনা বা পড়াশোনা করার খুব দরকার নেই। আমি ব্যারোমিটারের চিত্র তোমাদের বইয়ে আছে, একটু দেখিয়ে দিচ্ছি। কিন্তু সেই ব্যারোমিটারের ব্যবহার কি, এই হচ্ছে ব্যারোমিটারের চিত্র। কিন্তু এই ব্যারোমিটারের ব্যবহার কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার কী করে পূর্বাভাস দেওয়া যায়। তো সেই বিষয়ে আলোচনা করতে আসলে আমি একটি বিষয় বলে দিই তোমাদের। মনে রাখবে, বায়ুর থেকে জলীয় বাষ্প কিন্তু হালকা, অর্থাৎ কোনো এক বিশেষ জায়গার শুষ্ক বায়ুমণ্ডল যে চাপ প্রয়োগ করবে, জলীয় বাষ্প থাকলে চাপ কিন্তু কম হবে। তা তোমরা রেডিও টিভিতে আবহাওয়ার পূর্বাভাস শুনে থাকবে। আর ভেরি রিসেন্টলি তো জানোই আবহাওয়ার পূর্বাভাসের জন্যই এই আমফান জাতীয় ঘূর্ণিঝড়ের হাত থেকে অনেক মানুষকে বাঁচানো গেছে, মানে অনেক ক্যাজুয়ালিটি কমানো গেছে। তো আরও উন্নত মানের প্রযুক্তি, এখন স্যাটেলাইটের সাহায্যে ঘূর্ণিঝড়ে আভাস দেওয়া যায়। কিন্তু নর্মালি যে রেডিও বা টিভিতে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়, সেই সম্পর্কে তোমরা আজকে কিছু একটা জ্ঞান অর্জন করবে। এবার বিষয় হলো 1 নম্বর পয়েন্ট, যদি ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকে, তার মানে বায়ু কি হচ্ছে ধীরে ধীরে জলীয় বাষ্প দ্বারা পূর্ণ হচ্ছে। জলীয় বাষ্প বৃদ্ধি পাওয়া মানে কি বৃষ্টির সম্ভাবনা থাকে। তাহলে আমরা বলতে পারি যে ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমলে সেই স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এবার যদি হঠাৎ করে ব্যারোমিটারের পাঠ কমে যায়, তার মানে বুঝবো সেই জায়গাটিতে কি নিম্ন চাপের সৃষ্টি হয়েছে। তাহলে পার্শ্ববর্তী এলাকার বায়ু দ্রুত বেগে ছুটে আসবে, অর্থাৎ সেখানে ঝড়ের সম্ভাবনা আছে। এই হঠাৎ কমে যাওয়াটা যদি দ্রুততার সঙ্গে কমে, তাহলে সেখানে ঘূর্ণাবতের সৃষ্টি হবে।
আবার ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে বাড়ে তাহলে আমরা বুঝবো যে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ হ্রাস পাচ্ছে, অর্থাৎ দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ভেপার ইজ ডিক্রিজিং গ্র্যাজুয়ালি। দ্যাট মিন্স ওয়েদার কেমন হবে, একটু শুষ্ক এবং পরিষ্কার হবে, আকাশ শুষ্ক এবং পরিষ্কার হবে। এবার ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে জলীয়বাষ্পের পরিমাণ হঠাৎ কমে গেছে এবং অনেকটাই কমে গেছে, অর্থাৎ এই মুহূর্তে কোনো বৃষ্টির আর সম্ভাবনাই নেই। এই হলো ব্যারোমিটার দিয়ে একটা পূর্বাভাস দেওয়া যায়। তবে এখনকার পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে আমাদের স্যাটেলাইটের সহযোগিতা নিয়ে কম্পিউটারের সাহায্যে ওয়েদার ফোরকাস্টিংগুলো সঠিকভাবে করা হচ্ছে। এবার আসি একটি নতুন টপিক, সাইফন। সাইফন জিনিসটা কি আমি তোমাদের একটি চিত্র দেখাচ্ছি। চিত্রটা হচ্ছে এরকম, দেখো উঁচুতে একটি বালতি আছে আর নিচুতে একটি বালতি আছে। উঁচু বালতিতে জল ভর্তি, ব্যাপারটি মন দিয়ে শোনো, বুঝে যাবে এক্ষুনি। জল ভর্তি আছে, নিচের বালতিতে জল নেই। এবার এইরকম একটি পাইপ, যেটিকে বেন্ড করা যায়, এরকম পাইপ পাওয়া যায়। পাইপ জল দিয়ে একদম পুরো ভর্তি করে নিলে দুই মাথায়, এই মাথা আঙুল দিয়ে চেপে ধরে এবার একটি হলো নিচু বালতিতে আর একটি মাথা উঁচু বালতির জলের মধ্যে ঢুকিয়ে আঙুলটি সরিয়ে নিলে, তো তখন এই পাইপের জল নিচের বালতিতে পড়তে থাকবে, যেহেতু ওটি নিচু জায়গায় আছে। তো যখন জল পড়া শুরু হবে তখন সেটা ক্রমাগত পড়তে থাকবে, যতক্ষণ না এই দুই বালতির জলের লেভেল সমান হচ্ছে। তো এখানে নিচের বালতি তো অনেক নিচে আছে, সুতরাং উপরের বালতির জল সম্পূর্ণরূপে এই বালতিতে চলে আসবে। এই ক্রিয়াটির নাম হচ্ছে সাইফন ক্রিয়া এবং এই যন্ত্রটিকে বলা হয় সাইফন। সাইফন কোথায় ব্যবহার করা হয়? বড় বড় ট্যাঙ্ক থেকে কোনো ছোট ছোট ট্যাঙ্কে যদি কোনো কেরোসিন তেল বা ডিজেল এইসব ভরতে যায়, সেই সকল ক্ষেত্রে এই সাইফন ব্যবস্থা ব্যবহার করা হয়। এবার সাইফন ক্রিয়া কেন চলতে থাকে তার একটি আমরা ক্যালকুলেশনের সাহায্যে আমরা বোঝাতে পারবো। সেটা কীরকম, আমরা চলে আসি নিচের ছবিতে। আমি ছবিগুলো আঁকাচ্ছি না, এই চিত্রের উপর ভিত্তি করে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তো ধরো এটি একটি সাইফন ক্রিয়া, এখানে লম্বভাবে বেন্ড করা নল নেওয়া হয়েছে। তো এবার এই পাইপটির সি এবং ডি বিন্দু দুটি, দেখো সি বিন্দু এবং ডি বিন্দু অনুভূমিক আছে। তো এখানে সি বিন্দুতে চাপ যদি পিসি হয়, শুনে থাকবে, সি বিন্দুতে তরলের চাপ যদি পিসি হয়, তাহলে সেই চাপের মান কি হবে? বায়ুমণ্ডলীয় চাপ পি মাইনাস এই যে তরল স্তম্ভ আছে তার চাপ কি? ধরো এখানে সি বিন্দু থেকে তরলের উপরিতল পর্যন্ত এই গভীরতা বা এই উচ্চতা H1, তাহলে H1 ডি জি, ডি মানে তরলের ঘনত্ব, এখানে ডি মানে তরলের ঘনত্ব আর জি মানে অভিকর্ষজ ত্বরণ। আর ডি বিন্দুতে চাপ যদি আমি পি ডি ধরি তাহলে সেক্ষেত্রে ডি বিন্দুর চাপ হবে পি মাইনাস H2 ডিজি। H2 মানে কি? H2 মানে হচ্ছে এই তরল থেকে ডি এর উচ্চতা। তোমরা এই চিত্র থেকে বলো দেখি H1 বড় না H2 বড়? তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে H1 হলো ছোট, H2 হলো বড়। তা H1 যেহেতু ছোট, তাহলে এই টোটাল রাশিটির মান কি হবে? বেশি হবে। আর এই টোটাল রাশিটির মান কি হবে? কম। যেহেতু আমরা পি থেকে একই পদ পি থেকে বিয়োগ করেছি, তাই এই অংশটির মান কি হবে? বেশি, আর এই অংশটির মান কি হবে? কম। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে পি সি ইজ গ্রেটার দ্যান পি ডি। অর্থাৎ আবার চিত্রে আসি, চিত্রে আমরা বুঝলাম যে সি বিন্দুতে তরলের চাপ ডি বিন্দুর অপেক্ষা বেশি, সুতরাং ঊর্ধ্ব চাপযুক্ত যেখানে জলের চাপ বেশি সেখান থেকে নিম্ন চাপের দিকে জল প্রবাহিত হবে। তাহলে জল সি থেকে, জল বা যে কোনো তরলই হোক, সি থেকে ডি এর দিকে প্রবাহিত হবে। এবং যেহেতু এই নলটি তরলের মধ্যে ডোবানো আছে, যতক্ষণ এই তরল শেষ হয়নি ততক্ষণ লাগাতারভাবে এইভাবে জল প্রবাহিত হতে থাকবে। এই হলো সাইফনের ক্রিয়া। এবার আমরা আসি জলের সমোচ্চশীলতার ধর্ম। জলের সমোচ্চশীলতার ধর্ম প্রমাণ করতে গেলে আমি একটি ক্যালকুলেশন তোমাদের দেখাচ্ছি। ধরো একটি বিকার আছে, আমি ধরলাম এই বিকারে যে জল ঢেলেছি, জল এরকম উঁচু নিচু হয়ে আছে, আর এর মধ্যে তরলের ভেতরে
দুটি বিন্দু নিলাম অনুভূমিকভাবে, একটি এ বিন্দু একটি বি বিন্দু। উপরিতল থেকে এ বিন্দুর গভীরতা ধরলাম H1 আর বি বিন্দুর গভীরতা ধরলাম H2। তাহলে এ বিন্দুতে তরলের চাপ PA যদি হয় তাহলে PA ইকুয়াল টু কী হবে H1 DG, আর বি বিন্দুতে যদি PB হয় তাহলে সেক্ষেত্রে বি বিন্দুতে চাপ কত হবে H2 DG। তো আমি একবার তোমাদের পূর্বের আলোচনায় তোমরা খেয়াল করে দেখবে বলেছি যে তরলের অভ্যন্তরে অনুভূমিক তলে সব বিন্দুতে চাপ সমান হয়, অর্থাৎ PA ইকুয়াল টু তাহলে PB হবে, যেহেতু এ এবং বি অনুভূমিকভাবে আছে তাহলে PA ইকুয়াল টু PB হবে। তার মানে H1 DG ইকুয়াল টু H2 DG, অর্থাৎ DG DG কাটলো, তাহলে কি পেলাম আমরা H1 ইকুয়াল টু H2। অর্থাৎ আমরা যে ধরেছি তরলের উপরিতল এইরকমভাবে আছে, কম বেশিভাবে আছে, এটা থাকা সম্ভব না। অর্থাৎ H1 আর H2 কী হবে সমান, অর্থাৎ তরল সর্বদাই উপরিতল কী থাকে সমান থাকে। এটাকে তরলের সমোচ্চশীলতা ধর্ম বলে। এর একটি সুন্দর চিত্র আমার কাছে একটি বইয়ে আছে, আমি তোমাদের সেই চিত্র না দেখালে তোমরা বুঝবে না, আমি এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। জলের সমোচ্চশীলতা ধর্ম দেখানোর জন্য এই চিত্রটি খুব উপযুক্ত। এটি তোমাদের নিচু ক্লাসে আছে, আমি আরেকবার মনে করিয়ে দিই। এমন একটি পাত্র দেখো যার মধ্যে অনুভূমিকভাবে আরও কতগুলো বিভিন্ন আকৃতির পাত্র যুক্ত আছে, তারা নিচের দিক থেকে সবাই কানেক্টেড, কোনো জায়গায় কেউ ডিসকানেক্টেড না। এই অবস্থায় বড় পাত্রতে যদি কোনো নল দিয়ে আমরা জল পূর্ণ করি তা লক্ষ্য করবে এই পাত্রের জলের লেভেল মানে উপরের লেভেলটা যে জায়গায় পৌঁছাবে সব পাত্রের লেভেল সমান হবে। সে যার আকৃতি যেমনই হোক, এর আকৃতি একরকম, এর আর এক রকম, এর আর এক রকম, এর আর এক রকম, এর আর এক রকম। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে জল যদি মানে প্রবাহিত হওয়ার সুযোগ পায় তাহলে তার উপরের লেভেল সবসময় মানে অনুভূমিক থাকে বা সিমিলার লেভেল বজায় রাখে। এটাকে জলের সমোচ্চশীলতা ধর্ম বলে। এর ব্যবহারিক প্রয়োগ কী? এর ব্যবহারিক প্রয়োগ হচ্ছে শহরাঞ্চলে বড় বড় বিল্ডিংয়ের যে জল সরবরাহ করা হয় সেটা হচ্ছে জলের এই সমোচ্চশীলতা ধর্মটাকে কাজে লাগিয়ে ব্যবহার করা হয়। তোমরা বাথরুমে গিয়ে কল খুললেই দেখছো সমানে জল পড়ছে, হয়তো তখন পাম্প বন্ধ। তোমরা স্নানের শাওয়ার খুললেও দেখছো জল পড়ছে, একদম গার্ডেনের কল খুললেও দেখছে জল পড়ছে। তো এগুলো বিভিন্ন উচ্চতায়, দোতলায় জল পড়ছে, তিনতলায় পড়ছে, এগুলো কিভাবে হয়? বাস্তবে কি হয়, আবাসনের ক্ষেত্রে নিজেরা ওরা করে কি, পাম্প দিয়ে জলটা আবাসনের ছাদের সর্বোচ্চ স্থানে, ছাদেরও উপরে একটু ট্যাঙ্কগুলো সেট করা হয়, সেখানে আগে পাম্প দিয়ে জল তুলে ট্যাঙ্ক ভর্তি করা হয়। এবার সেখান থেকে পাইপ দিয়ে যদি আবাসনের বিভিন্ন স্থানে কল সেট করা হয়, তারা সবাই তাহলে আবাসনের সেই ট্যাঙ্কের উচ্চ স্থানের থেকে নিচে কানেক্ট করা হলো। সুতরাং স্বভাবতই জলের কল যখন খুলে দেওয়া হবে, তারা সমোচ্চশীলতার ধর্ম বজায় রাখার জন্য, তারা লেভেল ঠিক রাখার জন্য সব জায়গায় জল প্রবাহিত হবে। ঠিক এই সমোচ্চশীলতার ধর্ম ব্যবহার করে আবাসনে বিভিন্ন জায়গায় জল সরবরাহ করা হয়। তার ছবি আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি একটি ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় আর্তেশিয়ান ওয়েল বা আর্তেজীয় কূপ। এই আর্তেজীয় কূপ ব্যাপারটা কি আমি একটু বলছি, এটা তোমরা আগেও পড়ে থাকবে। আমাদের মানে মাটির বিভিন্ন লেয়ার থাকে, তার মধ্যে কিছু অর্ধভেদ্য লেয়ার বা ভেদ্য লেয়ার আর কতগুলো অভেদ্য লেয়ার আছে। এখানে চিত্রে দেখো এই যে লেয়ার দেখতে পাচ্ছ, এই লেয়ারটি ইউ আকৃতির, যত বেশি ইউ হবে তত ভালো। এই ইউ আকৃতির লেয়ারটি হচ্ছে ভেদ্য লেয়ার। এখানে যদি কোনো কারণে এই দিক থেকে বা এই দিক থেকে বৃষ্টির জল পড়ে, এই লেয়ারের মধ্য দিয়ে জল এই ভূগর্ভে এই সকল জায়গায় জল আবদ্ধ থাকে। তার নিচে অভেদ্য লেয়ার আছে, উপরে ঘন কালোটি অভেদ্য লেয়ার। সুতরাং জল আর নিচে যেতে পারছে না, তাহলে ইউ শেপে এই জল এখানে আটকে থাকছে। এই অবস্থায় এর অবস্থান বুঝে যদি এই সোজা এখানে একটি পাইপ যদি সেট করা যায় বা কুয়োর মতো যদি গর্ত করে দেওয়া যায়, তাহলে আপনা আপনি ফোয়ারার মতো জল বেরিয়ে আসবে। কারণ এই লেভেল জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য এরা লেভেল ঠিক রাখতে চায়, তখন এই দিককার জলের চাপে জল বেরিয়ে আসবে, ফোয়ারার মতো জল বেরিয়ে আসবে। একে বলা হয় আর্তেজীয় কূপ। অস্ট্রেলিয়া ও সাহারা মরুভূমিতে অনেক জায়গায় এই আর্তেজীয় কূপ ব্যবহৃত হচ্ছে। এবং এই প্রসঙ্গে একটি কথা বলি যে সিকিমে একটি লেক আছে, আবার পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে ওখানে একটি লেক আছে, যাকে আমরা উষ্ণ প্রস্রবণ
বা হট স্প্রিং বলি, সেই লেকের জল সবসময় একটু ধোয়া বেরোয় এবং মনে হয় যেন ফুটন্ত বা গরম জল থাকে। এইরকম হওয়ার কারণ কি? এইরকম যদি কোনো আর্তেজীয় কূপের মতো যদি কোনো ভেদ্য লেয়ার অনেকটা গভীরে যায় আর মাটির নিচে বা ভূগর্ভে অনেক জায়গায় তো উষ্ণতা অনেক বেশি, সেটা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, এবং সেই কারণে কোনো কারণে যদি এই জল সেই উষ্ণ লেয়ার পায় তাহলে জলটা সবসময় গরম হবে এবং তার তাপমাত্রা যথেষ্ট বেশি হবে। এবার সেখানে যদি এইরকম কোনো লেক টাইপের তৈরি হয়ে যায়, ন্যাচারালভাবে হোক বা মানুষের তৈরি, তাহলে সবসময় জলটা কি আসবে, বেরিয়ে আসবে গরম জল, সেটাকেই আমরা বলি, এবং তার থেকে ধোঁয়া বেরোতে থাকবে, তাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং। তার একটি চিত্র আমি এখানে দেখাচ্ছি। উষ্ণ প্রস্রবণের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। সিকিমের ইয়ুমথাং উপত্যকায় আছে আর পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে আছে, এছাড়া পৃথিবীর বিভিন্ন স্থানে আছে। এরকম সবসময় এখান থেকে জলের মধ্যে থেকে ধোঁয়া বেরোতে থাকে। তা এগুলো হচ্ছে সবই হচ্ছে জলের সমুচ্চশীলতা ধর্মের জন্যই এই সকল ঘটনা ঘটতে থাকে। তো আজকের ভিডিওতে এইটুকুই থাক। আমি আরেকটি ভিডিও বানিয়ে বাকি অংশটি বোঝাচ্ছি। তো এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। তোমরা ভিডিও দেখার পর আর একবার বইটা পড়বে, নিজের বই, নিজের কাছে যে রাইটারের বই থাক পড়বে, এবং তোমরা বইটি পড়ার পর আবার কিন্তু ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। সাথে খাতা রেখে পয়েন্টগুলো লিখে যাবে। আর তোমরা এখনও যারা শেয়ার করোনি তারা আমার ভিডিওটি শেয়ার করবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করবে, যাতে নেক্সট ভিডিও তোমরা তাড়াতাড়ি খবর পেয়ে যাও। থ্যাংক ইউ।